উই পোকা, সার পোকা বা এমন কিছু যা ভিতর থেকে খায়, বাইরে থেকে বোঝা যায় না। আমাদের সমাজে মেডিকেল স্ক্যাম, সরকারি অফিসারদের ঠিক মতো কাজ না করা, এসব ঠিক সেই সব পোকার মতো। সাধারণ মানুষ নিজেদের নিয়েই ব্যস্ত, তারা নিজেদের লাইফ নিয়েই চলতে পারছে না, তারা আন্দাজও করতে পারছে না বিজনেসম্যান, সরকার, গ্যাংস্টার এরা মিলে আমাদের জীবন নিয়ে কিভাবে খেলছে। কথা বলছিলাম তেমনই এক মুভি নিয়ে। কাহিনীর সূত্র খুবই সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট। মুভির মাঝে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার তুলে ধরা হয়েছে। ফুললি ড্রামার সঙ্গে অ্যাকশন, কোনো ধরনের ভালগার বা নিউডিটি সিন নেই। পরিবারকে সঙ্গে নিয়েই দেখতে পারবেন। ভেঙ্কটেশ স্যার লিড রোলে রয়েছে, পুরনো অভিনেতা, তার কাজ নিয়ে তো সন্দেহের কিছু নেই। বাকি সবাই ঠিকঠাক কাজ করেছে। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তেলেগু মুভি নাম সাইন্ধাব এর ব্যাপারে। মুভির কাহিনী ডাস্টোপিয়ান পোর্ট সিটি চন্দ্রপ্রস্তার। সিন শুরু হয় সেখানকার একটা স্টুডিওতে। একটা ছেলে বলছে তারা সব শেষ করে দিবে, পুরো দেশ তাদের আন্ডারে থাকবে। ইন্টারভিউ নেওয়া দিদি বলছে তোমরা কতজন আছো? সে বলে আপনার আন্দাজের বাইরে। কতজন সেটা পরে বলছি, বাট চিন্তা করুন সবার হাতে বিদেশি গান, কারো মনে দয়া মায়া কিচ্ছু নেই। কি হবে তাহলে? ইনি একজন বিশেষজ্ঞ, তার কথা শুনছে। সেটা বলে আমাদের টিমে 20,000 সব ইয়াং ছেলে পেলে রয়েছে যাদের 4 বছর ধরে ট্রেনিং করানো হচ্ছে। সবার হাতে গান পৌঁছে যাবে আগামী 1 মাসের মাঝে, যেগুলো শিপিং এর মাধ্যমে আমাদের এখানে আসছে। ব্যাপারটা নিয়ে কাকু কথা বলছে যে প্রাইভেটলি যদি কেউ এদের আর্মির মতো ইউজ করে তাহলে ভাবুন দেশ কোথায় যেতে পারে। সেই কথাগুলো নিউজে শুনছে আর কাজ করছে এক গান বানানো কোম্পানি, কার্টেল কোম্পানি। একটু পর সেখানকার বস আসে, সে আর কেউ না আমাদের আরিয়া স্যার অর্থাৎ মানাস। তো ভাই এখানকার কি সে ব্যাপারে পরে জানা যাবে। তার কাছে একটা ফোন আসে, না জানি ওপার থেকে কি বলে, তার মুখটা শুকিয়ে যায়, সে ভাবনায় পড়ে যায়, চোখে মুখে একটা টেনশন দেখা যায়। টিভি দেখছে বলে ভাই তাদের উপর রেগে যায়, কি করছিস তোরা, টিভি বন্ধ কর, কাজে মনোযোগ দে। তার রাগ করা দেখে একজন এসে বলে ভাই কি হলো, তোমায় এমন দেখাচ্ছে কেন? ফোনে কে ছিল? মানুষ বলে খারাপ খবর। কি খবর? সাইকো ফিরে এসেছে। বলার সঙ্গে সঙ্গে আমাদের একজন আর সামান্য একটু ভয়ানক রূপ দেখানো হয়। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলে সেই লাগে। সাইকো। মানুষ বলে মিত্রার একটা ছেলে আছে, তুই কি জানিস তার ব্যাপারে? সে বলে আমাদের বস মিত্রা। মানুষ বলে কার্টেল নেতা বিশ্বমিত্রা। তো এই হলো কার্টেল ব্রান্ড, যাকে সবাই এক দাগে চেনে। তার মালিক মুকেশ ঋষি স্যার অর্থাৎ মিত্রা। মানুষ বলে মিত্রার ছেলে অভিমন্যু, যার ব্যাপারে মিত্রার কাছের লোকজন ছাড়া কেউ জানে না। জানিস ওর 24তম জন্মদিনে মিত্রা কি গিফট দিয়েছিল? ওর ছেলের হাতে 25তম খুন করিয়েছে। এত বড় খারাপ ওরা। সব ঠিকঠাক চলছিল, কিন্তু অভিমন্যু ঝামেলা বাঁধায় সাইন্দাব কোনেরু, যাকে সবাই সাইকো বলে চেনে, তার সঙ্গে। সাইকোর হাত থেকে ছেলেকে বাঁচাতে মিত্রা তার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেয়, কারণ সাইকোর ব্যাপারে মিত্রা খুব ভালো করে জানে সে কেমন। গত 5 বছর ধরে সাইকো গায়েব ছিল, কোথায় ছিল কেউ জানতো না। সেই খবরই পেলাম যে সে এখন আবার ফিরে এসেছে। আমাদের ছেলেপেলেদের রেডি থাকতে বল, কারণ ও যে কোনো সময় অবশ্যই এখানে আসবে। এখান থেকে সিন কাট করে চলে আসে রাতের আধারে সুমসাম এক রাস্তায়। একটা বাইক ফলো করে ক্যামেরা, যে বাসায় আসলো। এখানে বাসায় এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার শ্রদ্ধা শ্রীনাথ অর্থাৎ মনজ্ঞার। আর খুবই সিম্পল ভাবে এন্ট্রি করায় মুভির হিরো বা লিড ক্যারেক্টার ভেঙ্কটেশ দগুবতী অর্থাৎ সাইন্দাব কোনেরু ওরফ সাইকোর। এত দেরি হলো কেন তোমার আসতে? আরে ছেলে পেলে আসতে দিচ্ছিল না তাই। রুমের ভেতর থেকে পাপা বলতে বলতে দৌড়ে আসে সাইন্দাবের মেয়ে গায়ত্রী। মেয়েকে কোলে নিয়ে রুমে যায়, তারপর তাকে খাইয়ে দাইয়ে ঘুম বানিয়ে বিছানায় রেখে এরা দুজন একটু ডাবের পানি নিয়ে বসে। সাইন্দাব বলে সে সারাদিন কিভাবে কাটালো। মনো তার হাত ধরে বলে থেমো না, বলতে থাকো, তোমার কথা শুনতে আমার এতটা ভালো লাগে যে সারা রাত পার হয়ে যাক, তুমি কথা বলতে থাকো। সাইন্দাব বলে হ্যালো ম্যাডাম, কখনো ভেবেছেন আমার বয়স? মনো বলে কতবার বলেছি তোমায় এই বয়স নিয়ে কথা বলবে না। গায়ত্রী উঠে আসে, আরে তুমি ঘুমাওনি? সে বলে স্বপ্ন দেখে নাকি তার ঘুম ভেঙে গেছে। গায়ত্রী বলে আচ্ছা বাবা, আন্টি আমাদের সঙ্গে ঘুমায় না কেন? আন্টি? সাইন্দাব বলে থাকবে, কয়েকদিন পর থেকে থাকবে। কি আন্টি? তার মানে মনো গায়ত্রীর মা না, পরে ক্লিয়ার হবে হয়তো। যাক, বাপ মেয়ে শুয়ে পড়ে। গায়ত্রী বাবার হাত টেনে নিয়ে একটা চুমু দিয়ে ধরে ঘুমায়। সো কিউট। পরের দিন সকালে গায়ত্রী স্কুলে যায়। মনো বলে আমাদের বাচ্চা ভালো পড়াশোনা করতে পারে, ওকে কোনো ভালো স্কুলে দিলে। সাইন্দাব বলে আমি গেছিলাম কথা বলতে, তারা বলে কোনো হায়ার অফিসারের সুপারিশ লাগবে। মনো বলে তো আপনি তো কাস্টমসে কাজ করেন না, আপনার অফিসারকে বললেই তো হয়। সাইন্দাব বলে হ্যাঁ, আজ গিয়ে কথা বলবো। মনো বাইরে আসতে একটা লোক সেখানে দাঁড়িয়ে মনোকে বলে কি কেস উঠিয়ে নিবে না? আমি তো বলেছি পেপারে সাইন করব। মনো বলে তোমার মতো লোক যে বউকে এভাবে পেটায় তাদের শাস্তি হওয়া উচিত, আমি কেস উঠিয়ে নিব না। মানে বুঝতে পারছেন, মনোর এর সঙ্গে বিয়ে হয়েছিল জোরপূর্বক, তার বাপ মা দিয়েছিল। দুদিন না যেতেই এ মদ খেয়ে মনোকে মেরেছে, এজন্য মনো ওকে ডিভোর্স দিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপর সবাইকে ছেড়ে ছুড়ে এখানে সাইন্দাবের পাশের রুমেই থাকে। ট্যাক্সি চালায় সে। এ মনোর সঙ্গে জোর গলায় কথা বলছে, বেয়াদবি করছে। সাইন্দাব একটু দেখে, তারপর তাকে ডেকে রুমে নিয়ে যায়। সে তো খুব পাট নিচ্ছে, কি বে
তুই জায়েদ খানের গায়ে হাত দিবি? সাইন্দাব তাকে একটা থাপ্পড় মারে যাতে দাঁতও ভেঙে যায়, আর এখানে লেগে একটা কপাট খোলে যার ভিতরে এই সব বাঁশ সাজিয়ে রাখা হয়েছে। দেখে তো ছেলের হাওয়া টাইট হয়ে যায়, মনে বুঝতে পারে ভিতরে কি হয়েছে। যাক, এরপর সাইন্দাব কাজে আসে। সাইন্দাব মূলত পোর্টে কাজ করে, ক্রেন ড্রাইভার। ইনি কাস্টমস অফিসার মিস্টার মূর্তি। সাইন্দাব তার কাছে আসে, স্যার আমি জানি আপনি এসব পছন্দ করেন না, কিন্তু এটা প্রয়োজন। কি হয়েছে সাইন্দাব? সাইন্দাব বলে, আমার মেয়ের স্কুলের ভর্তির জন্য আপনার সুপারিশ লাগবে। মূর্তি কাকু বলে, আরে বাচ্চার ব্যাপারে আবার কিসের অপছন্দ? অবশ্যই করবো, তুমি চিন্তা করো না, আমি লিখে দিচ্ছি, তুমি কালকেই নিয়ে গিয়ে মেয়েকে ভর্তি করিয়ে দিও। দেখি প্রিন্সিপাল কি করে। সাইন্দাব ধন্যবাদ জানাই। সিন চলে আসে মিত্রা কার্টেলের বাড়িতে। হলুদ বেগুনের ভিতর থেকে বের হয় এক গাছ পাকা মরিচ। ক্যামেরা ঘুরিয়ে এপার আনলে এন্ট্রি করায় আমাদের সকলের ভালো লাগার একজন অ্যাক্টর, যার ব্যাপারে বলার কোনো প্রয়োজন নেই, নওয়াজউদ্দিন সিদ্দিকী স্যার, অর্থাৎ বিকাশ মালিকের। এখানে আসতে কিছু ছেলে পেলে দিদিকে মর্নিং জানাই। বিকাশ দিদিকে ভিতরে যেতে বলে এদের বলে, আবে কিসের দিদি, একটু ভাবি বলতে পারিস না তোরা? দিদির নাম হলো জেসমিন। যাক, বিকাশ ভিতরে এসে মিত্রাকে প্রণাম করে। তারপর এখানে আরেক মালের এন্ট্রি করায়, যিশুদা। কলকাতার মুভি দেখে তাকে চেনে না এমন কেউ নেই, বেশ ভালো মানের একজন অভিনেতা, যিশু সেন গুপ্তা। এখানে মাইকেল, কার্টেল গ্রুপের সেও একটা পার্টনার। মিত্রা বলে, বিকাশ জাহাজ কত দূর? বিকাশ বলে, ভাই আর কয়েকদিনের মাঝেই পৌঁছে যাবে, আপনি চিন্তা করেন না। মিত্রা বলে, আবে কিসের চিন্তা করবো না? ওখানে 20,000 গান, কোটি কোটি টাকার ফেক কারেন্সি, আর কত কোটি টাকার পাউডার আছে, তুই কি জানিস না? আমি খবর পেলাম কাস্টমসের 3টা অফিসার নাকি জাহাজের ব্যাপারে জেনে গেছে। বিকাশ বলে, ভাই আপনি কেন চাপ নিচ্ছেন, আমি তো আছি। মাইকেল বলে, মিত্রা আবার ভাবা উচিত নয় কি? বিকাশ তার উপরে রেগে যায়, আবে তোর এত চুলকানি কেন? আমরা কথা বলছি না। মাইকেল বলে, মিত্রা তুমি কি সাইকোর ব্যাপারে? বিকাশ বলে, সাইকোর কথা ভেবে মুদে তালা দিয়ে রাখ, পাদও যেন বের হয় না। আবে 5 বছর আগে সে চলে গেছে, কোথায় আছে, কি করছে, বেঁচে আছে নাকি মরে গেছে তাও কেউ জানে না, তার কথা বলে ভয় দেখাচ্ছিস। মিত্রা বলে, সে কথা দিয়েছে মাল ডেলিভারি ঠিক সময় দিবে, বাচ্চাদের হাতে গান দিয়ে পাঠিয়ে দেওয়ার টাকাও সে নিয়েছে, যে করে হোক এটা করতেই হবে। বিকাশ বলে, সে দেখে নিবে সবকিছু। মাইকেল চুপচাপ আছে, কিছু বলে না। বিকাশ সেখান থেকে এখানে আসে, গাড়ি রেখে নদীর মাঝে নামছে। দুজন তাকে পার করে নিয়ে যাচ্ছে, মানে ওই যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা ভাইয়ের বাড়ি। তো বিকেলে ভাই এখানে বসে বসে বলছে, কি সমস্যা ওর? বলছে না কেন, কি নেই আমার? একটু হাইট কম তো কি হয়েছে, ভালোবাসি না। মানে ভাই জেসমিনকে খুব ভালোবাসে, কিন্তু তাকে প্রপোজ করতে পারে না, ভয় পায়। কপাল। আর এগুলো বলছে এদের, ওই যে মিত্রা বললো না 3 জন কাস্টম অফিসার তাদের জাহাজের ব্যাপারে জেনে গেছে, বিকাশ তাদের উঠিয়ে এনে মেরে ফেলেছে, তাদের সঙ্গেই গল্প করছে। কত বড় হারামি। ওদিকে রাতে বাসায় ফিরে সাইন্দাব মেয়ের জন্য একটা কুকুরের ছানা নিয়ে আসে। গায়ত্রী তো খুব খুশি। সাইন্দাব মেয়েকে যতটা ভালোবাসে, গায়ত্রীও তার বাবাকে ততটাই ভালোবাসে। দুজনেই একে অপরের জান। ক্যামেরা তাদেরই ফলো করে, পেছনে একটা মিউজিক দিয়ে তাদের মজা মস্তি, সময় কাটানো, ভালোবাসা, মজার মজার সব মুহূর্ত আমাদের দেখায়। মনো সাইন্দাবকে বলে, গায়ত্রী হয়তো তার পেট থেকে জন্মায়নি, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতো করে কাছে রাখতে চাই। সাইন্দাবেরও মনোকে ভালো লাগে। এর সঙ্গে পার হয়ে যায় বেশ কিছুদিন। একদিন স্কুলে একটা অনুষ্ঠান ছিল, গায়ত্রী সেখানে পারফর্ম করে। তারপর বাবার কাছে ছুটে আসছে, বাবা এখানে অপেক্ষা করছে। বাট আমরা দেখি সাইন্দাবের মুখ শুকিয়ে যাচ্ছে, চোখগুলো বড় হয়ে গেছে। ক্যামেরা ওভার দেখালে দেখি গায়ত্রী মাঠে পড়ে গিয়ে কেমন জানি করছে। সাইন্দাবের তো জান বের হয়ে যায়। বাচ্চাকে কোলে নিয়ে তাড়াহুড়ো করে স্কুল বাসেই হসপিটালে আসে। ডক্টররা চেকআপের জন্য ভেতরে নিয়ে যায়। সাইন্দাব তো ছটফট করছে, ভয় পাচ্ছে, না জানি কি হয়। মনোকে ফোন করে বলে দেয় গায়ত্রীর ব্লাড টেস্ট করা হবে। একটু পর মনো আসে। তার বেশ কিছুক্ষণ পর বাচ্চার হুঁশ ফেরে, এরা কথা বলে। তারপর বাসায় ফেরার সময় দেখি সাইন্দাব বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করছে, কারণ গায়ত্রীর SMA হয়েছে। এটা কি? SMA মানে হলো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এটা একটি জেনেটিক ডিসঅর্ডার, যাকে নিউরোমাস্কুলার রোগও বলা হয়। সেটা কি? সেটা হলো বাচ্চা জন্মাতে ছেলে মেয়ের যে 2টা জিন ব্যবহার হয়, তাদের মাঝে মেইন জিনে প্রবলেম থাকলে বাচ্চার এমন প্রবলেম হয়। বাকি সাপোর্টিং যে জিন থাকে সেটা যতটা স্ট্রং হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও ততটাও বেশি হয়। তার মানে হলো যদি কোনো শিশুর মাঝে জন্মগতভাবে একটি জিন অনুপস্থিত থাকে বা প্রবলেম হয়, তাহলে এই রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে। আক্রান্ত ভিকটিমের 5টা স্টেজ হয়। বাচ্চাদের নার্ভ মানে স্নায়ু বা মাংসপেশি জনিত প্রবলেম, হাঁটাচলা করতে না পারা, দুর্বল হয়ে যাওয়া, দৌড়াতে না পারা, এমন প্রবলেম অন্যতম লক্ষণ এই রোগের। আই থিঙ্ক মনো ডক্টরকে জিজ্ঞেস করে, তো এর সমাধান কি? তখন ডক্টর বলে, এর সমাধান খুব কঠিন না, বরাবর যেটুকু উপায় রয়েছে তা খুবই এক্সপেন্সিভ। কতটা আপনারা আন্দাজও করতে পারবেন না, এতটা। ডক্টর বলে, একটা ইনজেকশন দিলেই বাচ্চা ভালো হয়ে যাবে, আর এই একটা ইনজেকশনের মূল্য 17 কোটি টাকা।
বলুন কি করবেন এবার? আপনারা যেমন অবাক হচ্ছেন এরাও হয়। মনো বলে, কি যাতা বলছেন, একটা ইনজেকশন কি করে এত টাকা হতে পারে? ডক্টর বলে, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, বাট এটা একটি ল্যাবে প্রস্তুত করা হয়, প্রাইভেট কোম্পানিরা এখানে ইনভেস্ট করে, সেটা তাদের থেকে কিনে নিয়ে কৃত্রিম ভাবে শিশুদের মাঝে ইনজেক্ট করা হয়। যারা এর পিছনে রয়েছে তারা এর মূল্য নির্ধারণ করেছে, আমাদের কিছু করার নেই। আর এটা যেহেতু নিরুপায় একটা উপায়, তাই তারা তো বিজনেস করবেই। ডক্টর পরামর্শ দেয়, আপনারা কোনো এনজিওর সঙ্গে দেখা করুন। ডক্টর রেনু আমার সহকারী, সে একটা এনজিও চালায় যেখানে এমন অনেক বাচ্চারা রয়েছে যারা মৃত্যুর অপেক্ষায় সময় পার করছে, সে কিছুটা হলেও হেল্প করতে পারবে। এসব শুনেই সাইন্দাবের মনটা ভেঙে গেছে, এই জন্য সে কান্না করছে। বাসায় এসে মেয়েকে শুয়ে দিয়ে মেয়ের অবস্থার কথা ভেবে তার দিকে চেয়ে থাকতে পারছিল না। বাইরে এসে বসে পড়ে। মনো পাশে বসে সান্ত্বনা দেয় যে তার কিচ্ছু হবে না, তারা ঠিক ম্যানেজ করবে। সাইন্দাব বলে, কিভাবে করবো এতগুলো টাকার ব্যবস্থা বলো? আমার নিজেকে কেটে কেটে বিক্রি করলেও তো এতগুলো টাকা হবে না। মনো বলে, তোমার মূর্তি স্যারের সঙ্গে কথা বলো, আমরা এনজিওর কাছে যাব, এখানে সেখানে যেখানে যাওয়ার যাবো, তার কিচ্ছু হবে না। সাইন্দাব কান্না শুরু করে, তার বাচ্চারই কেন এমনটা হতে হলো, তার কিছু হলে সে কি নিয়ে বাঁচবে? সে রাতটা এভাবেই পার হয়ে যায়। পরের দিন সেন মিত্রার বাড়িতে আসে। মিত্রা খবর নিতে বিকাশকে ডেকেছে। বিকাশ বলে সে পৌঁছে যাবে আজকেই। মাইকেল সে মিত্রাকে বলে সে ঠিক করছে না, সে জেনে বুঝে ঝুঁকির কাজ করছে, আর তাকে ছোট করে বিকাশকে পাত্তা দিচ্ছে বেশি। এই জন্য মাইকেল রাগ করে, সে তাদের কাউকে ছাড়বে না। সে সবকিছু বুঝতে পারছে। বিকাশ মিত্রাকে কনভিন্স করে সে মালের কিছু হতে দেবে না। মিত্রারও ভরসা আসে বিকাশের উপর। মাইকেল যাবে, পেছন থেকে বিকাশ এসে তার উপর খুব পাট নেই, সে কেন তার পিছে পড়ে আছে, সে ছোট জায়গা থেকে উঠে এসেছে, তার পিছে লাগলে সে কাউকে ছাড়বে না, ধমকি দিচ্ছে। মাইকেল চুপচাপ আছে। জেসমিনের কাছে ফোন আসে, রিসিভ করলে ওপার বোর্ড থেকে জানায় কোস্ট গার্ড তাদের বোর্ড ধরে ফেলেছে। জেসমিনের রিয়াকশন দেখে মাইকেল বলে, কি জায়গা মতো গেছে না? বিকাশ মাইকেলকে ধরে, মাইকেল বলে, প্রমাণ ছাড়া কার্টেলের কারো দিকে আঙুল তোলা যায় না, জানিস না? শুনেছি যে অফিসার ওই পোর্টে রয়েছে সে নাকি খুব সৎ। চল, তোর খেলা তো জমে যাবে। মানে মাইকেলই মূলত লিঙ্ক পাস করেছে, বাট সে করেছে তার তো কোনো প্রমাণ নেই। বিকাশ মাইকেলকে হুমকি দেয় সে ছাড়বে না, এটা সেটা লেস ফিতা। মাইকেল কোনো কিছুর পাত্তা দেয় না। সিন পোর্টে আসে। বোর্ড থেকে সব কন্টেনার নামানো হয়েছে, যার ভিতর থেকে এসব হাল হাতিয়ার পেয়েছে। মূর্তি কাকু দেখে তো অবাক, এত পরিমাণের। প্রেসকে খবর দিতে বলে যাতে উপর মহলের চাপ আসার আগে ব্যাপারটা ঘোলাটে হয়ে যায়। কাকু তার কাজ করছিল। সাইন্দেব আসে, স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল আমার। কাকু বলে, আমি তো একটু ব্যস্ত, তুমি রুমে এসো এক সময়, বলে সে চলে যায়। সাইন্দেব দেখে মাল সামান পরে রয়েছে। তার কিছুক্ষণ পর মূর্তি কাকু প্রেসকে সব খুলে বলছে এত জিনিস উদ্ধার করা হয়েছে যে এসব দিয়ে এক দল প্রাইভেট আর্মি চালানো যাবে। এসব যদি চক্রের হাতে পড়ে তাহলে এটা দেশের জন্য অনেক বড় হুমকির কারণ হতে পারে। ব্যাস এসব কিছু নিউজে শুনে কাটলে তো হুঁশ উড়ে যায়। এদিকে জেসমিনও খবর নিয়ে যায় বিকাশের কাছে। ভিডিও দেখে বিকাশের লেনদেন তো থেমে যাচ্ছে। তখন আবার মিত্র ফোন করে দেখা করতে বলে। বিকাশ জেসমিনকে পোর্টে যেতে বলে অফিসারের সঙ্গে কথা বলতে। সাইন্দাব মূর্তি কাকুর কাছে এসে বলে তার বাচ্চার প্রবলেম, তার হেল্প লাগবে টাকার। কত টাকা? 17 কোটি। শুনে তো কাকু অবাক, কি এত টাকা? কাকু বলে, ঠিক আছে, রাতে আমি তোমার বাসায় যাব, গাড়িটিকে দেখি, তারপর কথা ভাবেনি। ওদিকে মিত্রার কাছে কিছু ছেলে পেলে এসে বলে মালের কি হবে এখন? মিত্রা বলে তাকে 2 দিন সময় দিতে হবে, সে সব ঠিকঠাক করে দেবে। এরা একটা গান বের করে দিয়ে বলে যদি কথা ঠিক রাখতে না পারেন তাহলে নিজেকে মেরে নিন, বস তার গান দিয়েছে। ওদিকে জেসমিন চলে আসে মূর্তি কাকুর কাছে, তাকে বলে কন্টেনার ছেড়ে দিন, এসব বিকাশ মালিকের মাল। মূর্তি কাকু বলে মাল ফেরত পাবে না, তোমার বসকে গিয়ে বলে দিও। জেসমিন বলে ঠিক আছে, বাট সাবধানে থাকেন, দিনকাল এখন ভালো না, মানে ইনডাইরেক্টলি হুমকি দিচ্ছে। এদিকে বিকাশ আসে মিত্রার কাছে। আরে মিত্রা সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, সব কন্টেনার আমি। মিত্রা ঠাস করে বিকাশকে একটা থাপ্পড় মারে। চুপ, ওভার কনফিডেন্স না, চল 2 দিনের মাঝে আমার মাল এনে দিবি, তা না হলে তোর খবর আছে। মাল ফেরত নিবে ঠিক আছে, কিন্তু বিকাশের মাথা গরম হয়ে যায় তার গায়ে হাত দিলে কেন, তাও আবার বাচ্চাদের সামনেই। কোনো মতে বাইরে এসে বিকাশ এমন করতে থাকে। শালার এত বড় সাহস কি করে হলো, আমাকে মারলো, কঠিন। জেসমিন ফোন করে বলে অফিসার মাল দিবে না। বিকাশ তাদের রাস্তার মতো কাজ করতে বলে। রাতে সবাই চলে গেছে, কাকু কাজ করছে। আমরা দেখি বাইরে বিকাশের লোকেরা হাজির। বিকাশ সুখবরের অপেক্ষা করছে, কিন্তু এখানে আমরা দেখি তার লোক ধামাধাম পড়ে যাচ্ছে। কেউ তাদের জুতবাদ কেলিয়েছে। বিকাশ তার লোকদের ফোন করছে, বাট কেউ ফোন রিসিভ করছে না। করবে কি করে সবাই তো। বিকাশ বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে, সে নিজেই রওনা দেয়। মূর্তি কাকু কাজ শেষ করে বের হতেই সাইন্দাব এসে দরজা খোলে। আরে তুমি এখনো আছো? সাইন্দাব বলে স্যার আমরা একসঙ্গে যাবো, আমি তাই অপেক্ষা করছিলাম, চলুন। দুজন বের হয়ে যায়। একটু পর কাকু গায়ত্রীর কাছে এসে বলে কি হয়েছে আমার নানু, তার সঙ্গে কথা বলে। ওদিকে বিকাশ পোর্টে হাজির, আর কোনো কথা নেই, ধামাধাম সবাইকে মেরে মুরে ভেতরে যায়। একজন অফিসারকে ধরে মালের লিস্ট বের করে নেয়, তাদের কন্টেনার কোথায় রাখা আছে সে বলে দেয়। কন্টেনার খুলে দেখে ভিতরে বস্তা,
ফুটো করলে দেখে এগুলোতে চাল, তাদের মাল তো নেই। অফিসার বলতে পারে না কি করে কন্টেনার পরিবর্তন হয়েছে, হিসেব মতো তো এখানে থাকার কথা। বিকাশের মাথা গরম হয়ে যায়। তো বিকাশ এখানে যে রাগের ক্যারেক্টারে ঢুকে যায় অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং অভিনয় করে। এটাই তো ভালো অভিনেতাদের গুণ। যাক, বিকাশ অফিসারকে ধরে আনতে বলে, মাল না নিয়ে সে এখান থেকে যাবে না। তার লোকেরা মূর্তি কাকুর বাসায় আসে, দেখে তালা ঝুলানো, খবর দেয় বাসায় নেই। বিকাশ বলে কন্টেনার সরাতে অবশ্যই ড্রাইভারের হেল্প লেগেছে, এখানকার ক্রেন ড্রাইভারকে ধরে আনতে বলে। ওদিকে কাকু বলছে টাকা তো কম না, বাট চিন্তা করো না, আমরা ঠিক ম্যানেজ করে নিব। এখনকার এনজিও গুলো ভালো হেল্প করছে, তো তাদের সঙ্গেও যোগাযোগ করো। সাইন্দাব বাইরে আলো দেখতে পায়, তার সন্দেহ হয়। সে কাউকে থাকতে বলে বাইরে যায়, দেখে সত্যি লোকজন এসেছে এখানে। সাইন্দাব এসে কাউকে বলে, স্যার আপনি জাস্ট 10 মিনিট এখানে বসুন, আমি একটু আসছি। কি হয়েছে? কিছু না স্যার, আপনি বসুন, আমি আসছি। বের হয়ে আসে। এরা দেখে সে যাচ্ছে, তারাও পিছু নেয়। সাইন্দাব বাড়ির পাশেই একটা ডাম্পিং ইয়ার্ডে আসে, তারাও পিছে পিছে আসে। ভাই এখানে দাঁড়ালে একজন এসে বলে, চল, তোকে ভাই ডেকেছে, তুই তো মাল সরিয়েছিস না। সাইন্দাব বলে, এর আগে পোর্টে তোদের লোককে আমিই সাইজ করেছি, তাতেও তোরা বুঝিসনি। তখন এক ঝলক আমাদের দেখানো হয় যে পোর্টে তাদের আসলে ভাই মেরেছিল। এখন এখানে এসেছে, আর কি করার, মারা শুরু করে। ফাইট সিনগুলো বেশ লাগে, নাম যেমন সাইকো, মারের সিনগুলো তেমনই সাইকিক। সাইন্দাব সবাইকে জুতবাদ মতো খেলায়। তাদেরই একজন ফোনে কথা বলতে সাইডে এসেছিল, সে সাইন্দাবকে মারতে দেখে হা করে চেয়ে থাকে। আর তার চোখের সামনে সেই সিন ভেসে ওঠে যে সিন সাইকোর নাম বললেই কারোর চোখের সামনে ভেসে আসে। হা করে সাইন্দাবকে দেখছে। তারপর ফোন করে জেসমিনের উপর খুব রেগে যায় যে কাকে মারতে পাঠিয়েছে সে কি জানে সে কে? সাইন্দাব। জেসমিন তো চেনে না। এ বলে, আরে পাগল মেয়ে, সাইন্দাব কোনেরু, মানে সাইকো। বিকাশ কতটা ভয়ানক ওর ব্যাপারে তুমি কি জানো? তার থেকে 100 ভাগ বেশি খতরনাক। আমি যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি তোর খবর আছে। বাট না, তার বেঁচে ফেরার চান্স নেই, কারণ বস তো এসে গেছে। তাকেও মেরে দেয়। আর এই সব কিছু এ দেখে কাঁপতে থাকে। সাইন্দাব বলে, কি বে, এখানে কি করছিস? এ বলে, ভাই শিশি দিতে এসেছিলাম। সাইন্দাব চলে গেলে এ যেন জান ফিরে পেল। যাক, জেসমিন বিকাশকে বলে তারা যে ক্রেন ড্রাইভারকে মারতে গেছে সে নাকি সাধারণ কেউ না, তার নাম সাইন্দাব কোনেরু, অর্থাৎ সাইকো। ব্যাস, নাম শুনেই বিকাশও চমকে ওঠে। আর তার মনে করা দিয়ে সিন পেছনে আসে। সাইন্দাবের বউ মারা যাওয়ার পর সে মিত্রার বাড়িতে এসেছিল তার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে। তারপর মিত্রাকে হুমকি দিয়েছিল যে আমার সঙ্গে তোরা যা করেছিস তার জন্য আমি তোদের মেরে ফেলতে পারি, কিন্তু তোর সঙ্গে কাজ করেছি, তোর টাকা খেয়েছি, কিছু করলে নিমক হারামি হবে, তাই তোকে কিছু করছি না। আমি আমার মেয়েকে নিয়ে এই শহরের কোথাও না কোথাও থাকবো, তোরা জানবি না। যদি কখনো আমি জানতে পারি তোরা তোদের কাজ এখনো ছাড়িসনি, তাহলে আমি সেদিন তোদের সামনে আসবো, সবাইকে শেষ করে দিব, মনে রাখিস। বিকাশের কাছে এসে তাকেও বলে, এ শিয়ালের বাচ্চা, তুই বাচ্চাদের দিয়ে গ্যাং চালাচ্ছিস, আমি জানি ভালো করি, ভালো হয়ে যা, নয়তো। বলে সে সেদিন সেখান থেকে চলে গেছিল। আর তারপরে আজ 5 বছর পর তার দেখা পেল। এদিকে মিত্রের কাছেও খবর যায় সাইকো ফিরে এসেছে। শুনে সেও ঝটকা খায়। হায় হায়। এরপর পুরো শহরে যত খারাপ লোক ছিল সবার কানে খবর চলে যায় যে সাইকোকে দেখা গেছে, সে আবার ফিরে এসেছে। খবর শুনে সবাই ভয় পাচ্ছে। সাইকোর কাজ কি, সে অতীতে কি ছিল, কেন তার নাম শুনে সবাই ভয় পাচ্ছে, সব বিস্তারিত হয়তো পরে জানা যাবে। ওদিকে সাইকোর হাত থেকে বেঁচে জায়েদ খান থানায় গিয়ে নিজেকে সারেন্ডার করে নেয়। সে বইয়ের গায়ে হাত দিয়েছিল, সেই মামলায় পুলিশ তাকে খুঁজছিল, সেই জন্য। সাইকোর হাতে সে মরতে চায় না, জেলে থাকাটাই ভালো হবে। সাইন্দাব কাকুকে বলে তার সঙ্গে যেতে। বলে কি হয়েছে, কিশোর রক্ত ওখানে। সাইন্দাব কেটে দেয় যে ওই ইউনিয়নে একটু ঝামেলা হয়েছে তাই। এদিকে মিত্রা বিকাশকে বলছে সাইকো ক্রেন অপারেটর হয়ে কাজ করছে আর আমরা জানতামই না, এবার কি হবে। তখনই আমরা দেখি সাইকো তো মিত্রার বাড়িতে আসলো। উপরে এলে তাকে দেখে মিত্রা তো ফেটে যায়। সাইকো বলে, কি বে মিত্রা, বলেছিলাম না আমি সামনে আসবো, কি করছিস তোরা? ডায়লগ ডুইলগ মেরে তাদের ভয় দেখায়। মিত্রা তো চুপচাপ আছে। সাইকো বলে সে তাদের ছাড়বে না, মাল সেই সাইড করে রেখেছে, কেউ জানে না কোথায় কোন কন্টেনারে রয়েছে। সে নিজের মতো করে মাল লুকিয়ে রেখেছে, সে ছাড়া কন্টেনার গুলো আর কেউ খুঁজে পাবে না। বিকাশ রেগে গিয়ে একটু জায়েদ খান হতে যায়, বাট সাইন্দাব তাকে ধরে নেয় আর জেসমিনকে শাসায়, মহিলাদের জায়েদ খান, আমি মেয়েদের গায়ে হাত দিই না, দূরে থাক, নয় তো কি বে শিয়াল, খুব তেজ না, তোরা কোনো মাল পাবি না, বাচ্চাদের ফিউচার নিয়ে খেলছিস না, দেখি তোরা কি করতে পারিস। শোন মিত্রা, মূর্তি স্যারকে পেরেশান করা বন্ধ কর, সে কিছুই জানে না, সে এর মাঝে নেই, পরের বার এলে কিন্তু এত ধৈর্য নিয়ে কথা বলবো না। মিত্রা বলে ঠিক আছে, সে মালের কথা ভুলে যাবে আর মূর্তির পিছেও লাগবে না। সাইন্দাব চলে যায়। মিত্রা বলে সব শেষ, সব শেষ হয়ে গেল, মাল তো পাবোই না, এখন বস আমাদের সঙ্গে যা করবে তাই মেনে নিতে হবে, সব শেষ হয়ে গেল। বিকাশ রেগে যায়, আবে চুপ কর, তুই কেমন নেতা বে? মিত্রা তো অবাক, এ তুই তুকারি কেন করছে? বিকাশ খুব রেগে যায়, শালা তুই আমার গায়ে হাত দিতে পারিস আর ওর সামনে ফেটে যায়, আমি মাল ছাড়ছি না, দেখ আমি মাল কিভাবে উঠিয়ে আনি, তারপর তোকে দেখাবো কি করতে হবে। থামা ওদের, বলে বারান্দায় এসে দেখে সাইন্দাব তো আগে তার লোকদের মেরে রেখেছে আর যাওয়ার আগে তার শখের গাড়িটাও পুড়ে দিয়ে যায়। খুশ এবার হয়েছে। সাইন্দাব মূর্তি কাকুকে নামিয়ে দিয়ে বলে তার ভয় পাওয়ার কিছু নেই, সে তার পিছিয়ে রয়েছে। বাসায় এসে মেয়ের পাশে বসে তার কথা ভেবে সারা রাত পার করে দেয়।
সিন চলে আসে পরের দিন সকালে জেনেজো নামে একটা মেডিসিন কোম্পানিতে। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার রুহানি শর্মা অর্থাৎ ডক্টর রেনুর। ভিতরে এলে ইনার নাম মিস্টার জায়েদ খান, না জুনায়েদ। রেনুকে বলে সে অন্য হাজারো কথা বলুক, ভুলেও জানি মেডিসিন ফ্রিতে দিতে না বলে। রেনু বলে আমি সেই জন্য এসেছি, আমার এনজিওতে 300+ বাচ্চার প্রবলেম, অনেকের অবস্থা খুবই খারাপ, আপনারা যদি তাদের হেল্পে এগিয়ে আসেন আপনাদের তো প্রচার হবে। জুনায়েদ বলে চলো আমার সঙ্গে চলো, ল্যাবের ভিতরে তাকে নিয়ে যায়। তারপর বলে এই যে ওষুধগুলোকে দেখছো এভাবে রাখা হয়েছে, তুমি জানো রোজ কত টাকা এর পিছে খরচ হয়? ওই যে গার্ড যে 12 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে, ওর বাচ্চারও একই প্রবলেম, কিন্তু তার সামর্থ্য নেই, তাই সে কখনো ভিক্ষা চায়নি। তুমি কি করে ভাবতে পারো যে এটা আমরা ফ্রিতে দিব বা একটু কমিয়ে রাখবো? আর তাছাড়া আমার তো এখানে কিছু করার নেই। রেনু খানিকটা রাগই করে যে মানুষ বাচ্চাদের নিয়ে বিপদে পড়ে আছে আর আপনারা এত বড় মানুষ হয়েও জাস্ট বিজনেসের কথা ভাবছেন, দেখবেন একদিন এর খেসারত দিতে হবে বলে সে অভিমান করে সেখান থেকে চলে যায়। পরের দিন বাচ্চাকে নিয়ে সাইনদাব রেনুর এনজিওতে আসে। সেই সময়ে আবার একটা বাচ্চা খুব সিরিয়াস হয়। সাইনদাব তো ভয় পাচ্ছে। একটু পর বাচ্চাটা মরার খবর আসে। তার ফ্যামিলি তো কান্নাকাটি করছে। সাইনদাবের ভিতরটাও আটকে ওঠে যে তার বাচ্চার কি হবে। রেনু ফ্রি হলে সাইনদাবের কথা বলে। রেনু বলে এখানে 338টার মতো বাচ্চা ভর্তি হয়ে রয়েছে, সবারই একই সমস্যা, আস্তে আস্তে তারা মৃত্যুর দিকে যাচ্ছে, কিন্তু সরকার পাশে দাঁড়াচ্ছে না। এসব গরিব মধ্যবিত্ত মানুষরা কি করে এত দামি চিকিৎসা বহন করবে? রেনু আরো বলে আমরা সোশ্যাল সাইডে এখানে সেখানে অনেকটা চেষ্টা করে মাত্র একজনের চিকিৎসার টাকার ব্যবস্থা করতে পেরেছি এ পর্যন্ত। সাইনদাব বলে তাহলে আমার মেয়ের সিরিয়াল? রেনু বলে সবার পরে, চোখের সামনে বাচ্চাদের এমন দুরবস্থা আমি সইতে পারি না, বাট আমি আর কি বা করতে পারি। সাইনদাব তো ভেবে পাচ্ছে না কি করবে সে। মেয়েকে দেখে তার দুনিয়া জ্বালিয়ে দিতে মন চাইছে, বিনিময়ে কেউ তার মেয়েকে ভালো করে দিক। বাবার মন খারাপ দেখে গায়ত্রী তার বাবাকে সাহস দেয়, বাবা মন খারাপ কেন করছো? আমার কিচ্ছু হবে না, তুমি আমার পাশে আছো না। বুকে কষ্ট নিয়েও বাবা হওয়ার অভিনয়টা করতে হয়। সেখান থেকে ফিরে সাইনদাব টেনশনে পড়ে যায়, এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না, কি করবে না করবে কোনো উপায় নেই। শেষে আমরা দেখি সাইনদাব এখানে আসলো। কোথায়? মাইকেলের বাড়িতে। মাইকেল চেয়ে আছে। সাইনদাব বলে আমার টাকা লাগবে। সঙ্গে সঙ্গে মাইকেল চেকবুক নিয়ে ব্ল্যাঙ্ক সাইন করে দেয়, নাও। সাইনদাব বলে আমি ফ্রিতে চাই না, শেষবারের মতো জাস্ট একবার তোমার কোনো কাজ করব, বলো কি করতে হবে। মাইকেল বলে মিত্রা আর বিকাশ মালিককে মেরে ফেলতে হবে। এই সেরেছে। সাইনদাব তো হা করে আছে। মাইকেল বলে সাইনদাব তুমি খুব ভালো করে জানো তারা কেমন, বাচ্চাদের ফিউচার নষ্ট হবে বলে আমিও নিষেধ করেছি, ওরা তো আমার কথা শোনেনি, বরং কার্টেল থেকে আমাকে সরানোর চেষ্টা করছে। আর তাছাড়া ওরা কোনো ফেরেশতা নয় যে তোমার ভাবতে হবে। সাইনদাব কিছু বলছে না। মাইকেল বলে আমি তোমার মেয়ের অবস্থার ব্যাপারে শুনেছি, তুমি চিন্তা করো না, মন চাইলে কাজ কইরো, না চাইলে না কইরো, টাকাটা তুমি রাখো। তার মানে হলো মাইকেল চোর হলেও মানুষটা জায়েদ খান, মানে ভালো মানুষ আর কি। সাইনদাব রাজি, সে কাজ করবে। মাইকেল বলে তাহলে তুমি কালকেই সুযোগ পেতে পারো, কারণ কার্টেলের সব সদস্যরা মিলে তোমার বিরুদ্ধে মিটিং করতে পুরনো ঘাটিতে জমা হবে। সেটাই ঠিক হয়। সাইনদাব তাই করবে। পরের দিন গিয়ে সাইনদাব চেকটা রেনুকে দেয় তার মেয়ের ইনজেকশন নিতে। ফুল পেমেন্ট দেখে রেনু তো হা করে আছে। সেই খবর আবার গার্ড পেয়ে সাইনদাবকে বলে স্যার আপনার মেয়ের তো এখনো কয়েকদিন সময় আছে, আমার ছেলের হাতে তাও নেই, আপনি যদি ইনজেকশনটা আমায় দিতেন কেমনটা লাগে বলুন? এটা কি আর সম্ভব? এটা কি হয়? সাইনদাব সরি বলে ব্রো, তুমি চাইলে আমার জানটা নিয়ে নাও, বাট এটা সম্ভব না। সেখান থেকে বাসায় ফিরে সাইনদাব মনোকে বলে তুমি বাবুকে নিয়ে হসপিটালে যাও, টাকার ব্যবস্থা হয়ে গেছে। মনো বলে ব্যবস্থা হয়ে গেছে? সে তো অবাক হচ্ছে, এতগুলো টাকা। সাইনদাব বলে সে সবকিছু পরে বুঝিয়ে বলবে, তার একটু কাজ আছে, সে যেন বাচ্চাকে নিয়ে চলে যায়। তারপর সাইনদাব মেয়ের সঙ্গে কথা বলে যে বাবা একটা জরুরি কাজে যাচ্ছে, সে যেন লক্ষ্মী মেয়ের মতো আন্টির কথা শোনে। বের হয়ে যাবে, মনো একটু ডাকে শুনুন। সাইনদাব ফিরে এসে কোনো কথা নেই, মনোকে জড়িয়ে ধরে। তারপর বলে সে যদি ফিরে না আসে তাহলে যেন তার মেয়ের খেয়াল সে রাখে, আর যদি ফিরে আসে তাহলে তো সে তার খেয়াল রাখবে। মনে তো কিছু বলতে পারছে না। সাইনদাব বের হয়ে যায়। সেখান থেকে চলে আসে এখানে। কোথায়? মানাসের কথা মনে আছে আপনাদের? মিত্রার কারখানা সেই সামলায়। সাইনদাবকে আসা দেখে সামনে আসে। তার লোকদের বলেছিলাম না আসবে, এই দেখো সে সাইনদাব কোনেরও সাইকো। প্রথমে ভাবসাব দেখে মনে হয় তারা শত্রু, বাট সাইনদাব যখন বলে সে প্ল্যান করেছে তাকে পাশে থাকতে হবে, তখন আমরা বুঝতে পারি এরা আসলে বন্ধু। মানাস দেখায় কোথায় মিটিং হবে, কিভাবে যেতে হবে। সে সঙ্গে যেতে চায়। সাইনদাব বলে তার কাজ আলাদা একটা আছে, সে যেন রেডি থাকে। ওদিকে রেনু গেছে ওষুধ নিতে। টাকার চেক দেখে তো চুনায়েত অবাক হয়ে চেয়ে থাকে। এদিকে কার্টেলের মিটিং এর জন্য সবাই অপেক্ষা করছে। বিকাশ আসে। জেনেজো ল্যাব থেকে ইনজেকশনটা সেই গার্ডের হাতেই পাঠানো হয় রেনুর এনজিওতে পৌঁছে দিতে। এই গার্ডের তো বাচ্চার প্রবলেম, সে চেয়েছিল, সাইনদাব দেয়নি। সে গাড়িতে উঠে এখানে কি যেন একটা করে। ওদিকে মিটিং শুরু হয়। এদিকে ভাইও চলে আসে জায়গা মতো। মিত্রা বলছে
কিভাবে তারা এই মাল ছাড়াবে আর সাইকোকে রাস্তা থেকে কিভাবে সরাবে। বিকাশ বিদ্রোহ করে, সে বলে এই বুড়োর কথা শুনে কিচ্ছু হবে না, এ তাড়াতাড়ি হার মেনে যায়, মাল আমি বের করে আনবো, আমি সামলাবো। মিত্রা যেই বলে এ বিকাশ লাগাম দিয়ে কথা বল, বিকাশ লাফিয়ে ওঠে, কিসের লাগাম বে, মাল তো তুই ছেড়ে দিতে চেয়েছিলি, আমি ধরে রেখেছি, তুই তো ভয় পেয়েছিলি। তারা কথা বলছে, মাইকেল তো মজা নিচ্ছে, দাঁড়া তোদের খেল খতম করতে বস আসছে। নিচে গুলির শব্দ শোনা যায়, মানে বস শুরু করে দিয়েছে তার খেল। মিত্রার লোকেরা যায় দেখতে কি হলো, কিন্তু তাদের নিমিষে শেষ করে দেয়। এরপর স্মোক ছেড়ে সামনে আসে সাইকো। শুরু হয় পাথর বৃষ্টি, যে যেভাবে পারছে পালানোর চেষ্টা করছে, এরা কোনো মতে সেখান থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করছে। সাইন্দাব তাদের পিছু নাই, একসময় সবাইকে মেরে মুড়ে রাস্তা ক্লিয়ার করে সাইন্দাব আগে মিত্রাকে চিত্রা বানিয়ে দেয়। তার খেল খতম। কিবে আমার কথা সিরিয়াসলি নিসনি না, বন্ধ করতে বলেছিলাম করিসনি। তারপর ফুসকাকে ধরতে যায়, বাট শালা শিয়ালের বাচ্চা চালাকি করে তার লোককে তার গাড়িতে রেখে সে পালিয়ে গেছে। সাইন্দাব তো আন্দাজ করতে পারেনি। একটু পর বিকাশ ফোন দিয়ে দাঁত কেলাতে থাকে, কিবে কি মনে করেছিস মিত্রার মতো আমাকেও বাটে পাবি? তুই সেখানে কি করে এলে আমি খবর লাগাচ্ছি। তার আগে ব্রেকিং নিউজ শোন, এনজিওর হসপিটাল যেখানে তোর মেয়ে আর মাসুকা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে আমার লোক চলে গেছে, চল তাড়াতাড়ি যা, তাদের সামলা। সাইন্দাব আর কি করবে, রাগবাগ করে। মনো রেনুর সঙ্গে কথা বলছে, ফোনটা পাশে রয়েছে, সে লক্ষ্য করেনি। সাইন্দাব সেখান থেকে বের হয়, বিকাশের লোকেরাও আসছে। একটু পর বিকাশের লোক মানে জায়েদ খানের ওল্ড ভার্সন কাকা হসপিটালে যেতে ধরতেই সাইন্দাব এসে যায়। তারপর বিকাশের লোকদের হসপিটালের ভিতরে যেতেই দেয় না, সবাইকে সেখানে খেলায়। এরা তো বুঝতেই পারে না বাইরে কি হচ্ছে। যাক, সবাইকে মেরে মুড়ে বাচ্চার কাছে আসে। এই তো বাবা এসেছে। তার কিছুক্ষণ পর গার্ডও মেডিসিন নিয়ে আসে। রিসেপশনের দিদি খুলে দেখে ওষুধ ঠিকঠাক আছে। যাক বাবা, আমি তো ভেবেছিলাম সে আসবে না। উপরে কিছু বাচ্চার পেইন উঠেছে, এদিকে গায়ত্রীকেও ইনজেকশন দিতে হবে। রেনু একটু বিজি, তাই লেট হয়। গায়ত্রীকে নিয়ে রেনু তার চেম্বারে চলে যায়। সাইন্দাব চেয়ে আছে মেয়ের দিকে। সব ঠিকঠাক করে মেডিসিনটা বের করে এখন ইনজেক্ট করতে যাবে, তখনই শালি কটকটি সাওয়াল এসে রেনুকে মেরে ইনজেকশনটা জোর করে সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। রেনু তো তার সঙ্গে পারবে না, তাড়াতাড়ি নিচে এসে সাইন্দাবকে বলে ইনজেকশন নিয়ে গেছে একটা মেয়ে। সাইন্দাব বারান্দা এসে দেখে জেসমিন বের হয়ে যায়। সাইন্দাব এসে তার পিছু নাই, বাট এদিকে ভয়ে গায়ত্রীর প্রবলেম বেড়ে যায়। নার্স তাকে সামলাচ্ছে, ওদিকে অনেকটা চেজিং করে সাইন্দাব জেসমিনের গাড়ি থামায়, বাট সামনে যেতেই সে চোখে কি যেন স্প্রে করে দেয় যাতে সাইন্দাব দেখতে পায় না, আর সেই ফাঁকে সে সেখান থেকে পালিয়ে যায়। সাইন্দাবের তো মাথা গরম হয়ে যাচ্ছে, তখন আবার বিকাশ ফোন করে আবার মজা নিতে থাকে। সাইন্দাব রাগ করে সরাসরি তার কাছে আসে, মারতে যাবে সে থামায়, এ ফোন হাতে আছে, হাত থেকে পড়ে গেলেই কিন্তু মেডিসিন নষ্ট হয়ে যাবে। কুল কুল, সবসময় কেন এত রেগে থাকিস ব্রো, চল আগে ডিনার করি, তারপর বিস্তারিত কত হবে। ওই খাবারটা আন রে। একজন এসে খাবার দিয়ে যায়। বিকাশ ওপর থেকে মালটা সরাতেই ও ও ও ও ও শিট ম্যান, কত বড় হারামি চিন্তা করুন। মানে সে তো মাইকেলের উপর আগে থেকে রেগে ছিল, উপর থেকে সে টাকা দিয়েছে সাইকোকে তাকে মারতে, তাই উঠিয়ে এনে তাকে কেলাতে কেলাতে একেবারে এভাবে মেরেই ফেলেছে। এখন মাইকেল যে সাইকোকে টাকা দিয়েছে তাকে মারতে, সেটা বিকাশ কি করে জানলো? মাথায় রাখেন পয়েন্টটা। বিকাশ বলে সে তার ওষুধ দিয়ে দিবে, তাকে কন্টেনার গুলো বের করে দিতে হবে, তা না হলে সে আরো নিচে নামবে। সাইন্দাবকে আর তার হুমকিতে ভয় পায়, সে উল্টো তাকে শাসিয়ে সেখান থেকে বের হয়ে আসে। হসপিটালে ফিরলে দেখে সামনে কিছু সাংবাদিকরা ভিড় করে আছে। কি হয়েছে? ভিতরে এসে যা দেখে সাইন্দাবের হুঁশ উড়ে যায়। 3টা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চার পাশে তার বাবা মারা আছে, কান্না করছে, কিন্তু একজনের পাশে কেউ নেই। সাইন্দাব মনে করে তার মেয়ে হয়তো তাকে ছেড়ে চলে গেছে। তার ভিতরটা তো কেঁপে উঠছে। রেনুর দিকে তাকালে সে ইশারা করে। সাইন্দাব কিছু বুঝতে পারছে না, ঠিক তখনই পিছন থেকে গায়ত্রী ডেকে ওঠে, পাপা। যেন জানের পানি চলে এলো। গায়ত্রী, বেটি তুই ঠিক আছিস বাবা? আমার তো জানটাই বের হয়ে গেছিল। তারপর লক্ষ্য করে তাকে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে। মনো বলে ভয়ের সমস্যা বেড়ে গেছিল, তারপর থেকে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, এখন এভাবেই থাকতে হবে, কোনো উপায় নেই। রেনুর কাছে গেলে সে বলে তার ভিতরটা ফেটে যাচ্ছে ছোট বাচ্চাদের এভাবে তার হাতের সামনে মরতে দেখে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। এর কি কোনো প্রতিকার নেই? সাইন্দাবের কাছে ন্যায় অন্যায় বাধা মানে না। সে রেনুকে নিয়ে চলে আসে জেনেজো কোম্পানির ল্যাবে। জুনায়েদ মিটিং এ ছিল। একটু পর সাইন্দাব এসে তাকে মেরে মুড়ে সঙ্গে নিয়ে যায়। চল ল্যাব খুলে দে, বাচ্চারা মরে যাচ্ছে আর তোরা বিজনেস নিয়ে পড়ে আছিস। তাকে নিয়ে জোর করে ল্যাব তো খোলায়, বাট দেখে সেখানে একটা বোতলও নেই, পুরো গ্যালারি ফাঁকা। মাথা ঘুরে যায়, কি হলো? তখনই সেখানে হাসতে হাসতে আসে শিয়ালের বাচ্চা। কি ভেবেছিস এত সহজে? জুনায়েদকে বলে আমার পরিচয়টা দিত বেটা। জুনায়েদ বলে বিকাশ মালিক, এই জেনেজো কোম্পানির একমাত্র মালিক সে। হলো এবার বুঝেছেন বিকাশ কি করে জানলো মাইকেল তাকে টাকা দিয়েছিল? জুনায়েদকে টাকার চেক দিলে সে বিকাশকে চেকটা দেয়, আর সে সাইন দেখে বুঝে যায় এই হয়েছে। যাক, বিকাশ বলে আমি জানতাম তুই এমন কিছু করবি, এই জন্য সব মেডিসিন আমি আগেই সরিয়ে রেখেছি। আমি ছাড়া কেউ জানে না মেডিসিন কোথায় আছে। মেডিসিন নিতে হলে আমার সব কন্টেনার ফিরিয়ে দে। না, সাইন্দাব তা করবে না। এরপর বিকাশ বলে দাঁড়া, তোকে আরেকটা জিনিস দেখায়। জেসমিনকে ফোন করে লাইনে আসতে বলে। ভিডিও কলে সাইন্দাবকে দেখায় তারা মূর্তি কাকুকে উঠিয়ে নিয়েছে।
বিকাশ বলে ভাবার জন্য তোর সময় কম, তাড়াতাড়ি জানা আমায় কি করবি, না হলে একজন একজন করে সাইজ হবে, বলে সে চলে যায়। বাসায় এসে মনো সেই ব্যাপারটা নিয়ে ধরে বসে যে সে কন্টেনার গুলো কেন দিচ্ছে না, কি রয়েছে তার ভিতরে আর তার সঙ্গে সেগুলোর কি সম্পর্ক। সাইন্দাব বলে আমার অতীত নিয়ে বলার সময় এখন নেই, জাস্ট এটুকু শোনো, আমি তাদের হয়ে কাজ করতাম, তাদের আন্ডারে থেকে অনেক বাজে কাজ করেছি অনেক, কিন্তু সেসবের মাঝে একটা ভালো কাজ ছিল মূর্তির মেয়েকে বিয়ে করা, মানে আমার ওয়াইফ। যখন সে মারা যায় কি বলেছিল জানো, যে মানুষের কারণে দেশের বাচ্চাদের ফিউচার নষ্ট হচ্ছে তার কাছে নিজের বাচ্চাকে কিভাবে সেফ রেখে যায়। আমি তাকে কথা দিতে চেয়েছিলাম যে আমি বেস্ট বাবা হয়ে দেখাবো, কিন্তু তার আগেই সে মারা যায়। আমি কি করে কন্টেনার গুলো ছেড়ে দিতে পারি যাতে হাজার হাজার বাচ্চা ছেলে পেলে লাইফ নষ্ট হয়ে যাবে। মনো বলে ও এই জন্যই বুঝি তোমার এই পোর্টের সঙ্গে এত ইমোশন। সাইন্দাব বলে মূর্তি কাকু এখনো জানে না আমি তার মেয়ের জামাই আর গায়ত্রী তার নাতনি, কিন্তু বিকাশ জেনে গেছে তাই সে তাকে উঠিয়ে নিয়েছে। এখন কি করবে ভাবছে, তার মেয়ে ডাকে, দৌড়ে আসে, কি হয়েছে বেটি? গায়ত্রী বলে বাবা তুমি কি ভুলে গেছো আজ আমার জন্মদিন। সাইন্দাবের মনে যে কি আঘাতটা লাগছে সেই ভালো জানে। মনো ব্যাপারটা সামাল দিতে বাপ মেয়ে দুজনকেই বোঝায় যে তারা বাইরে যাবে ঘুরতে। একটু পর বেরিয়ে পড়ে, রাস্তায় একটা ছোট্ট মন্দিরে সাইন্দাব প্রার্থনা করে তার মেয়েকে যেন উপরওয়ালা ভালো করে দেয়। তারপর সমুদ্র সৈকতে যায়, কেক আনায়, সেখানে খাইয়ে বাকিটা গায়ত্রী গরিব বাচ্চাদের দিয়ে দেয়। তারপর আরো কিছু সময় কাটিয়ে তারা বাসায় ফেরে। পরের দিন বিকাশ তার বিকাশীকে নিয়ে এখানে আসে, মানে জুনাইদ মাল নিয়ে এখানে লুকিয়ে আছে। বিকাশ বলে কোনো ধরনের বিপদের আভাস পেলেই মেডিসিন নিয়ে চলে যাবি, এখানে কি হলো তোকে দেখার দরকার নেই, ওকে? জি স্যার। তারপর বিকাশ কাকুর এখানে আসে, মানে তাকে এখানে রেখেছে। তাকে বলে সাইন্দাবকে ফোন করে মাল ছেড়ে দিতে, কাকু করবে না। তখন বিকাশ বলে ও গান্ধীজির বংশধর, মেয়েকে তো বাঁচাতে পারিসনি, এখন নাতিকে তো বাঁচা, মূর্তি চেয়ে আছে। বিকাশ বলে আরে রে তুই কি জানিস না গায়ত্রী মানে সাইন্দাবের মেয়ে, আর কেউ না, তোর নাতনি। কাকু একটু চুপচাপ থেকে হেসে ওঠে, বলে হাবে কানি বগ, আমার মেয়ে আগেই দেখিয়েছে আমার নাতিকে, আর তাছাড়া আমি যখন সাইন্দাবের শ্বশুর, তো আমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। কাকুর কনফিডেন্স দেখে বিকাশ তার কান কামড়ে ধরে, হাসছিস শালা, কত বড় ফাজিল। সিন কাট করে এখানে সাইন্দাবের কাছে আসে। মানাস তাকে ফোন করে খবর দেয় মিত্রার ছেলে ফিরে এসেছে, সে তার বাবার মৃত্যুর জন্য তোকে আর বিকাশকে দায়ী মনে করছে, আজ রাতে তোদের উপর হামলা করবে, সাবধানে থাক। সাইন্দাব মানাসকে বলে সে কি করবে আর তাকে কি করতে হবে। ফোন করে মনোকে বলে বাচ্চাকে নিয়ে রুম থেকে বের হয়ে বাড়ির পাশে স্ক্র্যাপ ইয়ার্ডে যাও। কেন, কি হয়েছে? সাইন্দাব বলে মিত্রার লোকজন হামলা করবে, তুমি সেখান থেকে যাও, আমি বিকাশকে বাঁচাতে যাচ্ছি, ওর কিছু হলে মেডিসিন পাবো না। মনো বাচ্চাকে নিয়ে বের হয়, সাইন্দাব ফোনে তাকে বলে দিচ্ছে, সেই অনুযায়ী সে দৌড়াচ্ছে। মিত্রার লোকজন মনোকে দেখে পিছু নেয়। সাইন্দাব মনোকে সেখানকার একটা গাড়ির উপর থেকে কাপড় সরাতে বলে, চাকার উপরে রিমোট রাখা ছিল, সেটা নিয়ে ভিতরে যেতে বলে। মনো তাই করে। সাইন্দাব বলে ওরা তোমায় শুট করবে, কিন্তু তুমি ভয় পাবে না। তাই হয়, তারা তো শুট করে, বাট বুলেট প্রুফ কার ছিল, তাই কিছু হয় না। সাইন্দাব সামনে যেতে বলে, দিদি চালিয়ে দেয়। মিত্রার লোকেরা মনোর পিছু নেয়। আর এক দল বিকাশের বাড়িতে আসে, বাট সাইন্দাব তাকে বাঁচাতে সেখানে পৌঁছে যায়। সে তার জায়গা নিয়ে নিয়েছে, সেখান থেকে শুট করবে। এদিকে মনোকে সবাই ঘিরে ফেলেছে। সাইন্দাব বলে ভয় পেও না, যা বলি শোনো। তাকে একটা বাটনে চাপ দিতে বলে যাতে পিছন থেকে একটা গান বের হয়। যা সালা, এ তো ওয়াও হয়ে গেল। মনো চাপ দিয়ে ধরে থাকে আর ঘুরতে ঘুরতে ধামাধাম গান সেখানে সবকিছু তছনছ করে দেয়, একেবারে অন্ধকার করে ফেলে। এখনো কিছু লোক বাকি আছে। সাইন্দাব এখানে মারছে আর বলে দিচ্ছে এবার তার পরের বাটনে চাপো। মনো চাপলে এবার গাড়ির নিচ থেকে লাড্ডু বের হয়ে যায়। তারপর ধামাকা হয়, তাতেও কিছু লোক বাঁচে। তারা মারতে আসে মনোকে। সাইন্দাব চুপচাপ গাড়ির ভিতরে থাকতে বলে। এটা তো ভয় পাচ্ছে। যে একজন গাড়ির গ্লাসে মারতে যাবে এসে যায় মানাস। দেখায় মানাসের অমানসিক রূপ, সবাইকে কেলায়। ওদিকে সাইন্দাবের হাতের কাজও শেষ, এদিকে মানাসের কাজও শেষ। সাইন্দাব ফোন মানাসকে দিতে বলে, তারপর তাকে বলে গাড়ি বাড়িতে রেখে ওদের হসপিটালে নামিয়ে দিতে। সাইন্দাব এসে বিকাশকে ডাকে, আবে ওঠ, আর কত ঘুমাবি, তোকে মারতে এসেছে, দেখ বাইরে আয়। শুটের শব্দে বিকাশ বাইরে আসে। সাইন্দাব বলে অনেক হয়েছে, আর নয়, চল ডিল করা যাক, আমার মেয়ের হাতে সময় কম, আমি মাল ফেরত দিব, তুই মেডিসিন দিয়ে দে। বিকাশ বলে তোর উপর আমার ভরসা নেই, জেসমিনকে সঙ্গে পাঠায়। সাইন্দাব জেসমিনকে নিয়ে তার বাড়িতে আসে, সে কাগজ নিতে, যাতে সে কন্টেনারের হিসেব লিখে রেখেছিল। জেসমিনকে নিয়ে গাড়িতে ওঠে। ওদিকে বিকাশ তার লোকজন নিয়ে পোর্টে অপেক্ষা করছে সাইন্দাবের আসার। জেসমিন দেখে সাইন্দাব যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেটা দিয়ে যাচ্ছে না। জেসমিন কিছু করার আগে সাইন্দাব আগে তাকে সাইজ করে। গাড়ি উল্টো পাল্টা চালিয়ে জেসমিনকে এতটা আঘাত পাওয়ায় যে সে সেখানে বেহুশ হয়ে যায়। সাঁ করে গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে আসে, মানে যেখানে বিকাশ মেডিসিন রেখেছে। কিভাবে জানলো? তখন আমাদের দেখায় ওই যে গার্ড
তার সঙ্গে বসে সাইন্দা প্ল্যান করে তারা যদি মাল সরায় অবশ্যই সে তো জানবে, আর গার্ডের ছেলেরও তো সমস্যা, তাই তাদের গাড়ির জিপিএস সেট করে দিয়েছিল সাইন্দাবের সঙ্গে। সেই অনুযায়ী ভাই এখানে চলে আসে। জুনাইদ সাইন্দাবকে দেখে তার লোক লাগিয়ে দেয়, সে মেডিসিন নিয়ে পালাবে। এরা তো অপেক্ষা করছে, ফোন দিচ্ছে জেসমিনকে, কিন্তু সে ফোন রিসিভ করছে না, কারণ সে তো বেহুশ হয়ে আছে। এখানে বাটুল মারামারি শুরু হয়, সবাইকে মেরে মুড়ে সাইন্দাব সামন থেকে এসে প্লেন থামিয়ে দেয়, তারপর মেডিসিন নিয়ে নেয়, তারপর শ্বশুরকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসে হসপিটালে। ওদিক থেকে মানাসও আসে, মানে তার আগেই প্ল্যান করেছে এখানে জমা হবে। সাইন্দাব মানাসকে বাইরে থাকতে বলে সে মেডিসিন নিয়ে ভিতরে যায়। রেনুর সঙ্গে আগেই কথা হয়েছে, সে সব বাচ্চাদের হসপিটালে আনিয়েছে। সাইন্দাব বলে আমাদের হাতে সময় কম, যত তাড়াতাড়ি পারো তোমাদের কাজ সারো, বলে যেতে ধরে একবার এদিকে তাকায়। বাইরে জেসমিন এসেছে, মানাস তাকে থামায়। আরে মানাস কি করছিস? মানে সে তো তাদেরই লোক ছিল। জেসমিন বিকাশকে ফোন করে বলে সাইন্দাব তাদের বোকা বানিয়েছে, সে পোর্টে না গিয়ে জুনাইদের থেকে মেডিসিন নিয়ে এনজিওতে এসেছে। মানাসও তার সঙ্গে রয়েছে। মেডিসিন হাত থেকে গেল, এই ঝটকা না সারতেই পোর্টে ধামাকা হয়। বিকাশ চমকে ওঠে। ক্যামেরা জুম আউট করে দেখালে আমরা দেখি পোর্টের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা ধামাকা হলো। মানে হলো সাইন্দাব আগেই সবগুলো কন্টেনারে পটাকা ফিট করে এসেছিল, যাতে সময় মতো সেগুলো কাজ করে। তাদের কন্টেনার ব্লাস্ট হচ্ছে, আর তার লোক এভাবে গান নিয়ে দাঁড়িয়ে আছে বলে বিকাশ বলে আবার শেখদের উঠ, এমন এমন না করে দেখ কি হলো। জেসমিনকে বলে আমাদের সব কন্টেনার জ্বলে গেছে, তুই থাক, আমি আসছি। ওখান থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। কাকুর ট্রিটমেন্ট করা হচ্ছে, মেডিসিন রেডি করা হচ্ছে বাচ্চাদের দিতে। সাইন্দাব বাইরে আসে, সব ঠিক আছে তো? একটু পর বিকাশ তার লোকজন নিয়ে হাজির হয়। সাইন্দাব জানে এখানে কি হবে, এই জন্য সে সবকিছু নিয়ে এসেছে। গিয়ে গাড়ি থেকে একটা মাল বের করে, তারপর শুরু হয় দুই পক্ষের মাঝে তুল কালাম। এরা এদিকে লেগে পড়েছে, রেনু ভিতরে সমানে বাচ্চাদের মেডিসিন দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বৃষ্টির পর সবাই একটু পরিবেশ বোঝার চেষ্টা করছে, চুপচাপ আছে। বিকাশ তার লোককে ভিতরে যেতে বলে। সাইন্দাব দেখে কিছু লোক হসপিটালে ভিতরে যাচ্ছে, সেও যায় তাদের থামাতে। সামনের দিক থেকে এসে দাঁড়ায়, তাদের মেরে মুড়ে গেট লাগিয়ে দেয়। জেসমিন কিছু লোকদের বাহির দিয়ে যেতে বলে। মানাস লেগে আছে তার মতো। কিছু লোকজন জানালা দিয়ে ভিতরে ঢুকে মেডিসিনের বক্স গুলো কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। রেনু সাইন্দাবকে বললে সে তাদের পিছু নেই। ওদিকে যখন এসব দিয়ে কাজ হচ্ছিল না, বিকাশ মুরব্বীকে দিয়ে বড় বাটুল উঠায়, চল সারাদের শেষ করে দিব আজ। এদিকে ভাই তাদের থেকে বক্স কেড়ে নিচ্ছে, মানাস তো লেগে আছে। বিকাশ কাউকে শুট করতে বলে, বাট ঝাঁকি সামলাতে না পেরে বাটুল গিয়ে পাশের বাথরুম না কি যেন সেখানে লাগে। ধামাকার ইফেক্ট তো পড়বেই। সাইন্দাব বক্স দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। বিকাশ কাকুর দিকে এইভাবে চেয়ে আছে। আবে গরিবদের বাপ পিলেহেরি, 200-300 বছরের পুরনো জায়েদ খান, এসব বডি কি জন্য বানিয়েছিস বে শালা? আবে হসপিটাল উড়া, হসপিটাল এটা বাথরুম নয়, চল। এদিকে মানাস সবাইকে সাইজ করে জেসমুনকে ধরেছে। বেশি মারা লাগে না, দুই একটা মারতেই সে বেহুশ হয়ে যায়। যাক, ভাই উপরে সবাইকে মেরে মুড়ে তাড়াচ্ছে। নিচে লক্ষ্য করে বিকাশ বরুকে দিয়ে আবার মাল রেডি করাচ্ছে। তাদের পাশে ছিল সাইন্দাবের গাড়ি। সে কি করে, তার গাড়িটা ব্লাস্ট করিয়ে দেয়, যাতে দুজন বেশ ঝটকা খায়। বরু তো গেছে, তার কাজ শেষ। বিকাশ কানে শুনছে না, বাট হুঁশ আছে, মাথা ঘুরছে, টলমল করছে, তারপরে উঠে দাঁড়াচ্ছে। কাকু ভিতরে এসে দেখে তার নাতিকে নিয়ে মনো বসে আছে। সে তাকে ইনজেকশন দিতে বলে। রেনুকে ডাকে, কি হলো? আমার নাতিকে দাও, একে দাও। পেছন থেকে মানাস আসে। মানাস ভিতরে আসে, কাকুর কথা শুনে সবাই চুপচাপ আছে। তখন মানাস এখানে যা বলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মানাস বলে, সরি স্যার, আমরা গায়ত্রীকে আগেই হারিয়ে ফেলেছি। কাকুর তো হুঁশ উড়ে যায়, কি বলছে? যখন তাদের উপর হামলা হয়েছিল, মানাস তাদের যখন এখানে এনেছিল, তখনই সে মারা যায়। রেনু বলছে সাইন্দাব সব জানে, সে যা করছে তা তার মেয়ের জন্য নয়, বাকি সবার জন্য করছে। শুনে তো সবাই অবাক হয়, এটা কি করে সম্ভব? মৃত বাচ্চাটাকে কোলে নিয়েই সেই থেকেই বসে আছে, আর নিজেকে থামাতে পারে না, কান্না শুরু করে। প্রথম যখন সাইন্দাব উপরে এসেছিল, তখনই গায়ত্রীর অবস্থা সে দেখেছিল। তার চোখের সামনে তার মেয়ে তাকে কিছু না বলে জাস্ট চুপচাপ চলে গেছে। রেনু যখন না বলে সরি, আর বাঁচানো গেল না, সাইন্দাবের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। চোখের পানি মুছতে মুছতে গিয়ে শত্রুদের মেরেছে। সবাই দেখছে কত মহৎ সে, এখনো লড়াই করে যাচ্ছে। মেয়ের কথাগুলো চোখে ভাসতে থাকে, আর সেই রাগ এদের উপর ঝাড়তে থাকে। বাবা মেয়ের মাঝে কত মধুর স্মৃতি থাকে। চোখের সামনে যদি সেই আদরের বাচ্চার কিছু হয়ে যায়, বাবা কি করে নিজেকে সামলাতে পারে? গায়ত্রী একটা রুমাল মনোকে দিয়েছিল, যেখানে লেখা ছিল, মনো আন্টি, আমার কিছু হলে আমার বাবার একটু খেয়াল রেখো। লেখাটা পড়ে মনোর বুকটা ফেটে যাচ্ছে। যখন গায়ত্রীর সারা শব্দ ছিল না, মৃত মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে বাবা এতটা কেঁদেছে যাতে মেয়ে একবার ফিরে আসে, কিন্তু মেয়ে তার কান্নার জবাব দেয়নি। সাইন্দাব মেয়ে ভাবনাতে আছে। মিতার ছেলে পিছন থেকে এসে সাইন্দাবকে চাকু মেরে দেয়। রেনুর চিল্লানিতে মানাস আসে। সে আবার মারতে এলে মানাস তার সঙ্গে লাগে। তারপর আরো কিছু লোক আসে, সাইন্দাব তাদেরও ধরে। তারপর তাদের গান নিয়ে সমানে চালায়, আর মেয়ের কথা ভেবে গলা ছেড়ে খুব জোরে জোরে কান্না করে সাইন্দাব। একসময় গলা শুকিয়ে আসছিল, যেন গায়ে বল পাচ্ছিল না। বাচ্চার কথা ভেবে তার কলিজাটা ছেড়ে যাচ্ছে, যে কি হয়ে গেল এটা, কি করে বাঁচবে এখন সে।
বিকাশের সব লোক শেষ, সব বাচ্চাদের সেফলি হসপিটাল থেকে বের করা হয়। মনো গায়ত্রীকে নিয়ে যাচ্ছে, সাইনদাব একবার তার মেয়ের মাথায় জাস্ট হাত বুলিয়ে দেয়। বাচ্চারা বাসে ওঠে। এদিকে বিকাশ এখনো এটা রেডি করছে, সে আবার মারবে, বাট উঠাতে পারছে না, ভারী। পেছনে সাইনদাব। তাকে দেখে বিকাশ এখানে যে একটা লুক দেয়, লুকটাই বলে দেয় তার ভিতরে কি বলছে। কোনো কথার প্রয়োজন পড়ে না। কঠিন, একেবারে কঠিন একটা অবস্থা। এটাই তো ভালো একজন অ্যাক্টরের গুণ। যাক, সাইনদাব তার দিকে এগিয়ে আসে, আর সিন কাট করে পরের সিনে আমরা দেখি সাইনদাব সারেন্ডার করতে থানায় এসেছে। তারপর নিউজে বলে জেনেজো কোম্পানির মালিক বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাইনদাব শত শত বাচ্চাদের জীবন বাঁচিয়েছে, কালো হাত ভেঙে দিয়েছে, এসব বলছে। সাইনদাব বাচ্চার শেষ কাজ করে। তারপর সিন কোর্টে আসে। সাইনদাবের লয়ার বলে সে যা করেছে তা বাচ্চাদের জান বাঁচাতে করেছে, মানে তার পক্ষে দলিল দিচ্ছে। সাইনদাব বলে স্যার, আদালতের সময় নষ্ট করার দরকার নেই, আমি কবুল করে নিচ্ছি আমি কি করেছি। আমি অবশ্যই আইন অমান্য করেছি, কিন্তু যা করেছি ভালো করার চেষ্টা করেছি। কাল রাতে আমি কার্টেলের সব কালো ধন জ্বালিয়েছি এবং কার্টেলের শেষ সদস্য বিকাশ মালিককেও মেরেছি। এক ঝলক দেখাই সাইনদাব তাকে কিভাবে মেরেছে। সাইনদাব বিকাশকে মেরেছে এটা শুনে পিছনে বসা জেসমিন রেগে তাকে মারতে আসে, মানে সেও বিকাশকে ভালোবাসতো, বোঝা যাচ্ছে। অফিসাররা তাকে সামলায়। সাইনদাব বলে স্যার, আমার একটাই অনুরোধ, প্লিজ লক্ষ্য রাখবেন যাতে এই দল আবার শহরে ফিরতে না পারে। সাইনদাবকে জেলে নিয়ে আসা হয়। যে ছেলে রাখা হবে সেখানে অলরেডি কেউ আছে, আর সে কে? লালু। সাইনদাবকে দেখে তো কাকার হাওয়া টাইট হয়ে যায়, কারণ তার ভয়ে সে এখানে এসেছে, আবার এখানেও সে। সাইনদাব রিল্যাক্স করে তার পাশে বসে, আর আমাদের দেখানো হয় এরপর রেনু মিডিয়াতে গিয়ে লোকজন নিয়ে এই স্ক্যাম বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। সাইনদাবের তথ্য অনুযায়ী জঙ্গলের যেখানে যেখানে বাচ্চাদের ট্রেনিং করানো হতো সেই জায়গাগুলো খুঁজে বের করেছে অফিসাররা। সেখান থেকে অনেকগুলো যুবক ছেলেদের বাঁচিয়ে বোস্টনের স্কুলে পাঠানো হয়েছে। এভাবে বেশ কিছুদিন পার হলে মনো একদিন সাইনদাবের সঙ্গে দেখা করতে এসে জানায় সরকার প্রতিশ্রুতি দিয়েছে SM এর চিকিৎসার অভাবে এ দেশে আর কোনো শিশু মরবে না। শুনে ভালো লাগে সাইনদাবের। তার কয়েক মাস বা বছর পরে সাইনদাবের জামিন হয়ে যায়। মূর্তি কাকু আর মনো এসেছে নিতে। মনো বলে গায়ত্রী। সাইনদাব এদিকে দেখে সে যতগুলো বাচ্চাদের জান বাঁচিয়েছিল সবাইকে নিয়ে এসেছে রেনু, কারণ এদের সবার মাঝেই রয়েছে গায়ত্রী। সাইনদাবকে সবাই ঘিরে নেয়। এদিকে আমরা দেখি জেসমিন কাকে যেন ফোনে বলছে মিস করা যাবে না বলে সে রেডি হয়। সাইনদাব ফোন নিয়ে কল করে এখানে, মানে মানাসকে। কি ব্রো, সব রেডি তো? মানাস বলে রেডি। সাইনদাব গাড়িতে উঠতে যাবে, সব বাচ্চাদের মাঝে তার মেয়েকে দেখে, আর ক্যামেরা দুই গাড়ির নিচের দিকে একটু ফোকাস দিয়ে সিন কাট করে একটা নিউজ পেপার কারখানায় আসে। একটা ভাই সাহেব এসে এই কাকুকে বলছে সাইনদাব কোনেরু, অর্থাৎ সাইকো। গত কয়েক বছর ধরে তার অজান্তে আমি তাকে ফলো করছি। কার্টেলে থাকতে সে কি কি করেছে, তার ওজন কেমন ছিল, কি ছিল তার ইতিহাস, কেন তাকে সবাই ভয় পায়, সব তুলে ধরেছি। আপনি পাবলিশ করুন, দেখবেন ফেটে যাবে বাজার। কাকু তার স্ক্রিপ্টটা দেখে, টাইটেল লেখা সাইকো, আর ক্যামেরা সব কালো করে সাইকো আবার ফিরে আসবে, মানে দ্বিতীয় পার্টের একটা ভাইব রেখে মুভিটা এখানে শেষ করে দেয়। আমি শুরুতেই বলেছিলাম যে মেডিকেল স্ক্যাম সব থেকে বেশি মারাত্মক। কারণ কি জানেন? কারণ হলো মানুষ ডক্টর, মেডিসিন বা সুস্থতার মাধ্যমকে বেশি ভরসা করে, বা বলতে পারেন নিরুপায়। আর আমাদের সেই ভরসাটা নিয়েই মানুষ বিজনেস করে। আমাদের ভাবনা যেখানে শেষ, বিজনেসম্যানরা সেখান থেকে তাদের ভাবনা স্টার্ট করে। তাদের দৃষ্টি আর আমাদের দৃষ্টির মাঝে রাত দিনের তফাৎ রয়েছে। বাট আফসোস লাগে এটা দেখে যে মানুষ টাকা ব্যয় করে, পরিবার আপনজন সবাই কষ্ট পায়, সবকিছু ছাড়ে, রাস্তার ফকির হয়ে যায়। দিনের পর দিন রোগটা তাকে কুড়ে কুড়ে খায়। এ বলে এখানে যাও, ও বলে সেখানে যাও। সবাই যে টাকা কামানোর কল নিয়ে বসে আছে এটা জেনেও তাতে ঝাঁপ দেওয়া হয়, তারপরেও শেষে তাকে বাঁচানো যায় না। মরার পর যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে সেটারও প্রাইস আকাশচুম্বী। মধ্যবিত্ত লোকেরা তো না পার প্যারাসিটামল দিয়েই সব রোগ সারাতে চায়। সরকার বা বড় মানুষদের আরো সচেতন হওয়া উচিত। সরকারি হসপিটালে চিকিৎসার জন্য গেলে স্টাফদের ব্যবহার দেখলে মনে হয় তারা মালিক, আর আমরা এখানে ভিক্ষা করতে এসেছি। মনে রাখবেন, চিকিৎসা আমাদের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। ভিক্ষা চাইছেন না, জোর দেখান। আমাদের চিকিৎসা সেবা দেওয়া সরকারের দায়িত্ব। অসুস্থতা এমন একটা জিনিস, যদি কোনো পরিবারে কারোর হয়, সে নিজেও মরে যায়, পুরো পরিবারকেও মেরে যায়। উপরওয়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুক। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।